টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। যারা ব্যস্ততার কারণে নিয়মিত পত্রিকা দেখতে পারে না তাদের জন্য আমাদের এই প্রতিদিনের আয়োজন, যেখানে দিনের প্রধান সংবাদগুলো সম্পর্কে আলোচনা করি আমরা। তো আমাদের লিড নিউজটি হচ্ছে 5 আগস্টের পরে পুলিশ কতটা ঘুরে দাঁড়িয়েছে, কিংবা একটি যে জনবান্ধব পুলিশের যে প্রত্যাশা সেটি কতটা পূরণ হয়েছে। আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ কামরুজ্জামান খান, তার কাছ থেকে আমরা শুনি। যেমন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পুলিশ নিয়ে বিভিন্ন সময়ে আমাদের জনমনে নানা রকম প্রশ্ন, আতঙ্ক, প্রশ্ন, উদ্বেগ এবং নানান রকম অভিযোগও রয়েছে। সেই প্রেক্ষাপটে 2024 সালে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। মানুষের প্রত্যাশা ছিল যে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার বর্তমানে এসেছে, পুলিশ তার পুরানো যে বদনাম সেটা ঘুচিয়ে একটা ভালো জনবান্ধব পুলিশ তৈরি হবে। সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদন করতে গিয়ে আমি পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা সদস্যদের সাথে কথা বলেছি, সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্য নিয়েছি, টিআইবি বক্তব্য নিয়েছি। সেখানে যেটা প্রতিফলন হয়েছে যে পুলিশের, আপনি জানেন যে 2টা সংগঠন আছে। পুলিশ অফিসারদের যে সংগঠন সেটা হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, আর একটা পুলিশ সদস্যদের, যেটা ইন্সপেক্টর থেকে অন্য নিম্নপদস্থ সদস্যদের পুলিশ অ্যাসোসিয়েশন। 2টি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে। তাদের যেটা দাবি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অনেকটা বলবো যে নির্ঝঞ্ঝাট নির্বাচন হয়েছে, প্রাণহানি ঘটনা ঘটেনি, সহিংসতা হয়নি। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও প্রশংসিত হয়েছে। এর প্রেক্ষিতে তারা দাবি করে যে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে এবং পুলিশ জনবান্ধব হওয়ার জন্য যে উদ্যোগ সরকার নিয়েছিল সেটা তারা হতে পেরেছে। কিন্তু আমার কাছে বাস্তবতা মনে হচ্ছে ভিন্ন। এখনো পুলিশের সক্ষমতা নিয়ে কিন্তু আসলে মানে অ্যাপারেন্টলি চোখেই দেখা যায় যে আসলে তাদের সক্ষমতা আগের চাইতেও কমেছে। সেটা আপনি যথার্থ বলেছেন। এখনও আমাদের দেশে যে পুলিশের যে জনবল আছে সেটা আপনি 800 জন মানুষের জন্য একজন পুলিশ, যেটা মানে খুবই অপ্রতুল। তাছাড়া পুলিশের যে লজিস্টিক সাপোর্ট আছে, 5 আগস্টের ওই সময় অনেক যানবাহন, থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অস্ত্র লুট হয়েছে, সেগুলি এখনও সব উদ্ধার হয়নি, রিকভারি হয়নি। এরপরেও পুলিশকে নিয়ে যে মানুষের স্বপ্ন, কারণ পুলিশই হচ্ছে মানুষের সবচেয়ে বিপদে, মানুষ যত যেই হোক, যে পর্যায়ের লোকই হোক, দেশে ভিআইপি হোক, ভিভিআইপি, সাধারণ মানুষ বিপদগ্রস্ত, তার বাসায় একটা চুরি হলেও প্রথমে পুলিশের কাছে যেতে হয়। একটা জিনিস হারিয়ে গেলে জিডি করতো, থানায় যেতে হয়। সেই কারণে পুলিশের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই দিক থেকে পুলিশ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, নিরপেক্ষভাবে কাজ করে, মানুষ যাতে ন্যায় বিচার পায়, সেজন্যই পুলিশের প্রত্যাশা। সেই লক্ষ্যে এই যে আইজিপি দায়িত্ব নেওয়ার পরে যখন কথা বলেছেন মিডিয়ার সাথে, তিনি স্পষ্টভাবে দাবি করেছেন যে আলী হোসেন ফকির সাহেব, যে প্রত্যেকটা থানা হবে জনবান্ধব এবং জিরো টলারেন্স ক্রাইম হবে। তার একটা প্রত্যাশা এবং চেষ্টাও তিনি শুরু করেছেন। সেক্ষেত্রে যে আমরা আবার দেখলাম যে পুলিশ সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন যে ইন্টার গভর্নমেন্টের সময় সাবেক সচিব সরফরাজ হোসেন এটা প্রধান ছিলেন, 11 জনের একটা টিম ছিল। তারাও একটা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে যে পুলিশ কমিশনের জন্য, সিআরপিসি সংশোধনের জন্য, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে শুধু পুলিশের পোশাকের রঙটা চেঞ্জ হয়েছে, অন্য কিছু এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। যদিও সেই পোশাক আবার পরিবর্তনের দাবি উঠেছে পুলিশের মধ্যে থেকে, যে পুরানো পোশাকে ফিরে যাওয়া, রঙের পোশাকে ফিরে যাওয়ার জন্য। এই অবস্থায় আমরা দেখলাম যে এই যে বর্তমান সরকার যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যে গঠিত হয়েছে, তারপরেও পুলিশের বিরুদ্ধে মানুষকে হয়রানি, মামলা বাণিজ্যের বেশ কিছু পুরানো ধাঁচের অভিযোগও আবার আছে। মানুষ গ্রেপ্তার বাণিজ্য, এই প্রায় 20-25টা ঘটনা আমরা সারা দেশে পেয়েছি যে যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে। পাশাপাশি এইসব অভিযোগ তদন্ত হচ্ছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সংশ্লিষ্ট রেঞ্জ কিংবা জেলা অফিস থেকে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু সেই অবস্থা পুলিশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না, তাদেরকে একটা পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে, ইত্যাদি ইত্যাদি। প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে এগুলি বলা হয়েছে, কিন্তু বাস্তবতা আসলে তা মনে হচ্ছে না। এখনও পুলিশের একটা বড় অংশ সেই দলীয় লেবাসেই আছে এবং অনেক পুলিশ সদস্য আছে অতি উৎসাহী হয়ে তারা দলের পরিচয় দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা কোনো শুভ সংকেত নয় এবং আমাদের দেশের সার্বিক পরিস্থিতির জন্য অশনি সংকেত। আরেকটি বিষয় যে নাগরিকের যে অধিকার বা তার যে মর্যাদা, এটি সম্পর্কে পুলিশের মধ্যে অ্যাওয়ারনেস বেড়েছে কিনা, সেটা এটার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স এবং জায়গাতে পুলিশকে নানা রকম কাউন্সেলিং করা হচ্ছে এবং পুলিশকে যাতে নাগরিক সেবাটা নিশ্চিত করার জন্য পুলিশকে টাকা দেওয়া হচ্ছে। ধীরে আসলে এই প্রবলেমটা তো আমাদের যুগের মানে অনেক বছরের, কয়েক দশকের, এটা এক অল্প সময়ের ভিতরে এটা শেষ হবে না। তবে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে এগুলিকে মনিটরিং করা হচ্ছে এবং পুলিশ যাতে জনবান্ধব হয়, জনগণের জনমুখী, কল্যাণমুখী কাজ করে, সেজন্য মানে তৃণমূল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স
এবং রাজনৈতিক বিবেচনা না করা, অপরাধ বিবেচনা না নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেইভাবেই তাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলা হচ্ছে, কিন্তু সেটা পুরোপুরি কার্যকর এখনও হয়নি এবং অনেক জায়গাতে এটা ব্যাহত হচ্ছে বলে দৃশ্যমান রয়েছে। আপনি অনেকটা বলেছেন ইন এ নাটশেল যে ইজ মর্নিং শোয়িং দ্য ডে, যে আমরা যে এক্সপেকটেশন সবার মধ্যে, এটা আসলে একটা জনপ্রত্যাশাই আপনি শুরুতেই বলেছেন। সকালটা কি আসলে ভালো দেখছেন কিনা? আসলে তো আশায় বাসে মানুষ, একটা কথা আছে যে আমরা তো আশা করতেই পারি, প্রত্যাশা করতেই পারি যে এত বড় একটা অভ্যুত্থান হলো, একটা সরকারের পতন হলো, মানুষের প্রত্যাশা পারদ যখন গলছে, সেই ক্ষেত্রে আমরা তো একটা ভালো জনবান্ধব উন্নত বিশ্বের সমান যুগোপযোগী পুলিশ আশা করতেই পারি, প্রত্যাশা করতেই পারি। দর্শক, পুলিশ কিন্তু রাষ্ট্রের পুলিশ, সরকারি দলের পুলিশ না, এটি আমাদের সবারই মনে রাখতে হবে। কামরুজ্জামান ভাইয়ের যে দ্বিতীয় প্রতিবেদন, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল 2 মাস করে সেটি বাড়িয়ে সর্বশেষ নির্বাচিত সরকার আসার পরে ফেব্রুয়ারির 28 তারিখে এই তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের শেষ হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা কিন্তু মাঠে আছেন। আসলে কিভাবে তারা কি করছেন এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো। হ্যাঁ, আপনি জানেন যে 2024 সালের যে পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের পর 8 আগস্ট সেনাবাহিনী মাঠে নামে এবং আইনশৃঙ্খলা কাজ করে। তখন পুলিশের পরিস্থিতি তো পুলিশের উপর থানা নিয়ন্ত্রণে ছিল না, পুলিশও নানান রকমভাবেই বিতর্কিত হওয়ার পরে তারা মাঠে কাজ করতে পারেনি। সেই অবস্থায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে নেমে কার্যকরী উদ্যোগ নেয় এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে তারা কাজ করে। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীকে ওই 24 সালে 17 সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। তারপরে তারা আরও পুরোদমে কাজ করে সারা দেশে 64 ডিস্ট্রিক্টেই, জেলা উপজেলা শহর সব জায়গাতে তারা কাজ করে। এরপরেই যখন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো, তখন সেনাবাহিনীর একটা বড় অংশ 1,03,000 ডিপ্লয় করা হয় সারা দেশে এবং তারা যৌথ বাহিনী, তাদের নেতৃত্বে যৌথ বাহিনী করা হয়। এই যৌথ বাহিনী সহ সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় 9 লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করে। নির্বাচনটা নির্বিঘ্ন হওয়ার পর তারপরে তো সেনাবাহিনী তারপরও মাঠে ছিল। আপনি জানেন যে সর্বশেষ যে এক্সটেনশন করার পরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার 18 ফেব্রুয়ারি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদটা শেষ হয়ে গেছে, এরপর আর সেটা নবায়ন করা হয়নি। এই অবস্থায় সেনাবাহিনী মাঠে রয়েছে। যদি এখানেও সেনাবাহিনী কোনো অভিযানে যায়, সেখানে সংশ্লিষ্ট জেলা পরিষদ, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের অভিযানকে হেল্প করা হয় কিংবা কাজে লাগানো হয়। এখন আপনি জানেন যে রোজা চলছে, সামনে ঈদের সময়, রোজার সময় দেশে কিছু অপরাধী চক্র নানা রকম অপকর্মের চেষ্টা তৎপরতা চালায়। সেইখানেও সেনাবাহিনী যাতে জনগণ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এই সময় ঈদের সময় একটা বড় রকমের অর্থের লেনদেন হয় ব্যাংক, ব্যবসায়ী সব পর্যায়ে। সেই সময় ছিনতাই, ডাকাতি, চুরির নানান রকম ঘটনা ঘটে। এই একটা ঘটনা আছে। আরেকটা ঘটনা আপনি জানবেন যে আমাদের দেশে আয়ের অন্যতম, ব্যবসায়ী ক্ষেত্রে অন্যতম হল গার্মেন্টস সেক্টর। এই সেক্টর একটা বড় সেক্টর। একটা প্রত্যেক বছরই দেখা যায় যে ঈদের সময় বিভিন্ন জায়গাতে যেসব ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে, যে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চিটাগাং, সব বিভিন্ন জায়গাতে বেতন ভাতা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে আনরেস্ট হয়, বিভিন্ন শিল্প কারখানাতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, সড়ক মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এই সুযোগে কিছু নাশকতাকারীরা সুযোগ নিতে পারে। সব মিলেই সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। যদিও নির্বাচনের পরে, যদি আমি আগেই বললাম যে 1,03,000 সদস্য মাঠে ছিল, এর একটা বড় অংশ তারা ব্যারাকে ফিরে গিয়েছে। এখন প্রায় আমি যেটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি 35 থেকে 37,000 সেনাবাহিনী সদস্য মাঠে আইনশৃঙ্খলায় কাজ করছেন। হয়তোবা ঈদের পরে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী হয়েছে এবং পুলিশ ক্যাপাবল হয়েছে, তখন তারা যদি বলে, তখন হয়তোবা সেনাবাহিনীর পুরো টিমটা ব্যারাকে ফিরে যেতে পারে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প একদিকে ডাকছে তার শরিকদের যে যুদ্ধে তার সাথে পার্টিসিপেট করার জন্য, যদিও কেউ যাচ্ছে না। এদিকে ইসরায়েল সময় বলছে যে আরও 3 সপ্তাহের প্রস্তুতি। আবার ইরান বলছে যে তাদের কোনো নেগোসিয়েশনের কোনো চিন্তা বা উদ্যোগ তাদের পক্ষ থেকে নেই। কবে থামবে আসলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, যেটি কিনা নাড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের অর্থনীতিকে? সঙ্গে আছেন আমাদের কূটনীতিক সংবাদদাতা শেখ শাহরিয়ার জামান ভাই। জামান ভাই, ধন্যবাদ। আমরা তো জানি যে আজকে 17তম দিন আজকে যুদ্ধের। এখন পর্যন্ত যে লেটেস্ট যে সিচুয়েশনটা দেখছি, যে আজকে তো দুবাই এয়ারপোর্টে একটা অ্যাটাক হলো, অবশ্য তারপরে লিমিটেড স্কেলে আবার ওটা চালু হয়েছে।
মোটা দাগে যে এখন পর্যন্ত যেটা রয়েছে যে ইউএস ফ্রন্টে যদি বলি যে ট্রাম্প সাহেব বারবার বলছেন যে তার যে অ্যালাইজ বিশেষ করে ইউকে ন্যাটো যারা অ্যালাই রয়েছে তাদেরকে এই যুদ্ধে আহ্বান করছে যে তারা যেন তাদের নেভাল শিপ বা তাদের মিলিটারি সাপোর্টটাকে ইউএসের দিকে দেয়। কিন্তু এখন পর্যন্ত অ্যাজ অফ নাও স্পিকিং এই যে ওয়াইডার ওয়ার গেম এইখানে কিন্তু তার যে অ্যালাইজ তারা কেউই জয়েন করেনি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যদি ইয়ার কথা দেখি যে ব্রিটেন তার সবচেয়ে বড় অ্যালাই, সে ব্রিটেনের প্রাইম মিনিস্টার সে বলছে যে তারা এই ওয়াইডার রিজিওনাল ওয়ার গেমে তারা জয়েন করবে না। আওয়ার প্রায়োরিটি রিমেন্স প্রোটেক্টিং ব্রিটিশ সিটিজেন ইন দ্য রিজন ওয়াইল টেকিং স্টেপস টু সেফগার্ড আওয়ার সিকিউরিটি অ্যান্ড দ্যাট অফ আওয়ার অ্যালাইজ। সো স্টারমার কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে তারা এই তাদের এই যুদ্ধে তাদের কোনো আগ্রহ নেই। গ্রিস জার্মানি অলরেডি বলে দিয়েছে যে তারা কোনো মিলিটারি ইনভলভমেন্টে জয়েন করবে না। সো সেইভাবে যদি বলি যে তার অ্যালাইজগুলো কিন্তু একে একে তাকে রিফিউজ করছে। অন্যদিকে যদি দেখি যে ইরানের অবস্থানটা কি, ইরানের ফরেন মিনিস্টার যে বলছে যে আমরা তো সিজফায়ার তো দূরের কথা, আমরা নেগোসিয়েশনে বসার কথাই বলি নাই। সো তারা এখনও কিন্তু তাদের যে রেজিস্ট্যান্স, তাদের যে ডিফায়েন্স, সেটা এখনও কিন্তু কন্টিনিউ করছে। তাদের যে ফায়ার পাওয়ার, ট্রাম্প সাহেব বলছেন যে বারবার যে তাদের বম্বিং করার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি ইউএসের বিভিন্ন যে টার্গেটগুলো রয়েছে ইন মিডল ইস্ট আর ওইদিকে ইসরায়েলে তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারা কিন্তু হিট করে যাচ্ছে। তো সেই হিসাবে ট্রাম্প সাহেবের এই বক্তব্যটা কিন্তু অতটা ধোপে টেকে না। আবার ওইদিকে যদি ইসরায়েলের দিকে তাকায়, ইসরায়েলের যে মিলিটারি স্পোক্সপারসন সে বলছে যে আমাদের আরও 3 সপ্তাহের মতো যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আমরা রয়েছি। সো অল টুগেদার আপনার প্রথম কোশ্চেন যে কত দিন এটা চলতে পারে, আসলে এই মুহূর্তে এটা এখনও আনসার্টেন যে শেষ পর্যন্ত এই যুদ্ধ কতদিন চলবে। অনেকে অনেক কিছু স্পেকুলেশন করছে, অর্থনীতির উপরে চাপ পড়ছে বা অন্য কোনো কিছুর উপর চাপ পড়ছে। ইরান আবার আপনার যে মিডল ইস্টে প্রতিবেশী দেশগুলোতে যে পশ্চিমা কোম্পানিগুলোকে তাদের হেডকোয়ার্টার্সকে টার্গেট করছে, যেটি আবার কিন্তু ডিফারেন্ট মিনিং ফর দ্য neighboring countries and also the MNCs. Of course, end of the day it's an economic war. আপনাকে প্রথমে বুঝতে হবে যে ইরান যদি $10,000, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, $10,000 একটা ড্রোন পাঠায়, সেটাকে যেটা ইন্টারসেপ্ট করছে সেটার প্রাইস হয়তো বা $1,00,000। সো আপনি $10,000 একটা ড্রোনকে নামানোর জন্য আপনি কিন্তু $1,00,000 খরচ করছেন। এদিক থেকে কিন্তু ইউএস এবং ইসরায়েলের খরচটা অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2, এর কারণে যে গ্লোবাল যে অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সেটার ইম্প্যাক্ট তো কিছু না কিছু হলেও, যদিও ইউএস অনেক দূরের দেশ, সেখানে গিয়ে ধাক্কা পৌঁছাতে সময় লাগবে, কিন্তু সেখানে পৌঁছাবে। আর থার্ড যেটা হচ্ছে কি যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের কথার উপরে তাদের নিজস্ব সিটিজেনরাই তো বিশ্বাস করছে না। আজকে আমি ফরিদ জাকারিয়ার একটা ভিডিও দেখছিলাম, সেখানে উনি খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিচ্ছিলেন যে ট্রাম্প সাহেব বলছেন যে হরমুজ স্ট্রেইট অফ হরমুজের স্ট্রেইটে বা হরমুজ প্রণালীতে যাতে নিরবিচ্ছিন্নভাবে চলাচল করে, সেটার জন্যই এই যুদ্ধর একটা কারণ। তো হরমুজ স্ট্রেইটে যেটা চলাচল করে সেটা তো যায় মেইনলি, অয়েলটা যায় চায়না, সাউথ কোরিয়া, জাপান, ইন্ডিয়া, এইদিকে যায়। অ্যাকচুয়ালি ইউএস ফায়ার পাওয়ার ইজ হেল্পিং চায়না। চায়নায় যাতে ঠিকমতো তেল যায় এই জন্যই কিন্তু ইউএস বম্বিং করছে। ডাজন্ট মেক এনি সেন্স। মানে তার যে এই যে বৈপরীত্য কথাবার্তা, সেইটা কিন্তু মানুষজন এখনও বিশ্বাস করছে না। এবং গতকালকেও একটা পোল রেজাল্ট দেখলাম, মানে 75% অফ দেম আর এগেনস্ট দিস ওয়ার। সো অল টুগেদার যে এই যুদ্ধটার যে ইম্প্যাক্টটা কি, এটা ট্রাম্প সাহেব যতদিন না নিজে ফিল করছে ততদিন মনে হচ্ছে যে এটাকে থামানোটা একটু ডিফিকাল্ট হবে। কাদেরকে আপনি প্রেসিডেন্ট বানাচ্ছেন, এর কনসিকোয়েন্স তো আসলে আপনাদের ভোগ করতে হবে। এটা নিয়ে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই যে এটা তো প্রথম থেকে আমাদের একটা সন্দেহ ছিল আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট বা সামওয়াট, যে শুধু তার নিজের স্বার্থগুলোই বিবেচনা করছে। এবং ইন দিস কেস এটা কিন্তু তার নিজের স্বার্থের দিকেও যাচ্ছে না। এটা যে কার স্বার্থ দিয়ে উনি করছেন সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। গোটা যুদ্ধটা নিয়ে এত অস্পষ্টতা রয়েছে, কেন ইউএস ইসরায়েল অ্যাটাক করলো, কি তাদের উদ্দেশ্য, কি তারা অ্যাচিভ করতে চায়, এটাও কিন্তু এটা শিফটিং গোল পোস্টের মতো, এক একদিন তারা এক একটা জিনিস সামনে নিয়ে আসছে। দর্শক, প্রতি বছর 1 লাখ কোটি টাকার বেশি কর অব্যাহতি, যেটিকে বলা হয় ট্যাক্স ওয়েভার, দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এটি তারা
2030 সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে চাচ্ছে। সঙ্গে আছেন আল আমিন রুবেল, আমাদের এনবিআর অ্যাপারেল রিপোর্টার। জি, আপনি ঠিকই বলছেন। এনবিআর সম্প্রতি একটা রিপোর্ট পাবলিশ করছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 2023 অর্থ বছরে তারা তাদের হিসাব অনুযায়ী 1,07,000 কোটি টাকার মতো ট্যাক্স এক্সাম্পশন দিয়েছেন। ঠিক ওই বছরেই তারা আদায় করছে ঠিক ওই সমপরিমাণ বা 99% তারা অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যা আদায় হয়েছে ওই তার সমপরিমাণ অব্যাহতিতে চলে ওয়েভার দিয়েছে। জি, তো এখন এনবিআর এই সকল কারণেই মানে এনবিআর এর ট্যাক্স জিডিপি রেশিও এখন 6.6%। তো এনবিআর এটা মানে লোয়েস্ট এশিয়ান কান্ট্রি এবং দিস ইজ আনসাস্টেনেবল এক কথায়। তার মাঝখানে আবার যখন সরকার আপনার যে খরচ বাড়ানোর চেষ্টা করছে, আই মিন যে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। জি জি, তো এখন এই সরকারের এখন টাকা লাগবে। আগামী 5 বছরে সরকারের যেই পরিমাণ টাকা লাগবে এটা এই রেভিনিউ খাত থেকেই আসতে হবে। তার মানে হচ্ছে যে এনবিআর যা আদায় করেছে, যদি এই ওয়েভারগুলো না থাকতো তাহলে তা ডাবল আদায় করতে পারতো ইনকাম ট্যাক্স। জি জি, যে মানে এখন যেটা হচ্ছে সেটা হলো যে সরকারের এখন টাকা লাগবে। এই টাকা কোথা থেকে আসবে? একমাত্র সোর্স হলো এই রাজস্ব খাত। রাজস্ব খাতে যদি মানে ট্যাক্স আর না আসে তাহলে সরকারের অন্যান্য খাত হুমকির মুখে পড়বে। তো সেই পলিসি থেকেই সরকারও উদ্যোগ নিছে যে কিভাবে আরও ট্যাক্স আদায় করা যায়। তো এবং কিছু কিছু খাত আছে যেগুলো খাতে আর ট্যাক্স এক্সাম্পশনের প্রয়োজন নেই। আবার কিছু কিছু খাত আছে যে পলিটিক্যালি তারা সেই মানে সেক্টরগুলোতে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই সব বিবেচনা করে তারা চিন্তা করে দেখছে যে এই খাতগুলোতে যদি আমরা ট্যাক্স অব্যাহতি না দিই বা এখান থেকে যদি কমায় আনি অথবা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম সেট করে দিই যে এরপরে আর দেওয়া হবে না, তাহলে তারা মনে করছে যে এখান থেকে আমার আরও 1 লাখ কোটি টাকা রেভিনিউ আসবে। সেই উদ্যোগ থেকেই তারা এই গবেষণাটা করছে এবং তারা আস্তে আস্তে প্ল্যানও করছে যে কিভাবে এটাকে আরও কমায় আনা যায়। এর ভিতরে তারা আরেকটা জিনিস মানে প্রায়োরিটি ফিক্স করেছে, সেটা হলো যে যে সকল সেক্টর বেশি ট্যাক্স অবদান রাখছে সেই সকল সেক্টরেই তারা মাত্র মানে এক্সাম্পশন বা সুবিধা দিবে। আর যেগুলোতে ট্যাক্সের কোনো নেই মানে আমাদের ট্যাক্সে অবদান রাখছে না সেগুলোতে কিভাবে ওভার ব্রডার রেভিনিউ। জি জি, রাজস্ব মানে রাজস্বে যারা অবদান রাখছে না সেগুলোতে কিভাবে রাজস্ব অবদান রাখতে পারে সেই ব্যাপারেও তারা উদ্যোগী নিচ্ছে এই পরিকল্পনার আওতায়। তো এর মধ্যে এখন আবার ঠিক আছে, এটি একটা সূত্র পাওয়া গেল বাংলাদেশে, কিন্তু এটি আসলে ইনভেস্টরদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে একটা ওয়েভার বা বেনিফিটস দিয়ে একটা পলিসির আওতায় বিভিন্ন শিল্পে আপনার যে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করা হয় এবং দেখা গেছে যে যেভাবে বলা হয়েছিল, যত দিনের জন্য বলা হয়েছিল তার আগেই সেগুলো কিন্তু নড়ে চড়ে যায়, যেটি কিনা একদম সিম্পলি জাপানিরা কিন্তু স্পষ্টই বলেছে, সামনে হয়তো চাইনিজরাও বলবে যে দিস ইজ এ বিট্রিয়াল উইথ দ্য ইনভেস্টার্স। এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আবার তখন এমনিতে ইনভেস্টমেন্টের খরা দেশে। না, সেটা ঠিক আছে, আপনি সেটা ঠিকই বলছেন, কিন্তু গত 2-3 বছর থেকে এনবিআর একটা পলিসি নিছে যে একটা প্রেডিক্টেবল ট্যাক্স রেট, এটা তারা 3 বছর আগে থেকে বা 2 বছর আগে থেকে তারা প্রেডিক্ট করে ফেলছে বা মানে ওইভাবেই পলিসি সেট করছে যে আগামী 5 বছরে আমার এই পলিসি থাকবে, এর ভিতরে ইনভেস্ট করলে করবে, না করলে না করবে, বা যারা বের হতে চায় তারা বের হতে পারবে। এই সুযোগটা এনবিআর গত 3-4 বছর ধরে এটা রাখছে। তো আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। আমি বর্তমান সরকারের একটা পলিসির নোট আমার কাছে আছে, সেটাতেও আমি দেখলাম যে তারা এটাকে মানে স্ট্রংলি তারা এটা মেনটেন করবে যে প্রেডিক্টেবল ট্যাক্স রেটটা কীভাবে কন্টিনিউ করা যায়। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো যে ট্যাক্স এক্সাম্পশনের কারণে সেক্টর ফ্লারিশ করবে ব্যাপারটা এরকম নাই। অনেক ক্ষেত্রে ধরেন মালিকের কারণেও বা যারা ইনভেস্টার তাদের কারণে ওই সেক্টর ক্ষতিগ্রস্ত হয়। ট্যাক্স একটা টুলস হিসেবে ব্যবহার হয়, কিন্তু অন্যান্য আদার্স যে টুলসগুলো এগুলো যদি মেরামত না করা হয় তাহলে তো কোনো ট্যাক্স, এই যে লক্ষ কোটি টাকা ট্যাক্স ওয়েভার দিয়েই বাংলাদেশ শিল্পায়ন বা বিনিয়োগ কতটা হয়েছে। আরও কিছু উইংস আছে এই মানে একটা সেক্টরকে ফ্লারিশ করার জন্য বা এফডিআই, আপনি যে বললেন এফডিআই আনার জন্য আরও মানে শুধু ট্যাক্স নাই, আপনার আরও আদার্স যেই টুলসগুলো আছে সেগুলোকে সক্রিয় হতে হবে। যেমন আপনি
একজন চাইনিজ ইনভেস্টর আসেই সে যখন দেখে যে আমি জমি কিনা থেকেই আমাকে দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে, তখন তো সে সব কিছুই ফাঁকি দিবে। তার শুরুটাই ধরেন একটা ল্যান্ড কিনছে, ওই ল্যান্ডে দেখা যাচ্ছে 3-4 জন মালিক দাবি করে বসছে, ফলে সে ওই যখনই দেখছে যে বাঙালিরাই আসলে এইভাবে এই দুর্নীতির মধ্যেই আছে, ও আইসেই শুরুতেই করে দুর্নীতি। ফলে আমাদের যেটা সমস্যা না, নিঃসন্দেহে যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও যে জায়গায় নেমেছে 6.6 আপনি বলছিলেন, যে যদি সেখানে থাকে দিস ইজ আনসাস্টেনেবল। বিশেষ করে যখন সরকার একদিকে যে আপনার শিক্ষা, তারপরে হচ্ছে চিকিৎসা, এগুলো বাজেট বাড়াবে এক, তারপরে হচ্ছে সোশ্যাল সেফটি নেট বাড়াবে, তার উপরে যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের হচ্ছে যে নতুন বেতন স্কেল বাস্তবায়নের একটা চ্যালেঞ্জ আছে। তো সব কিছু মিলিয়ে তার উপরে আবার আমাদের পরিচালন ব্যয় মেটাতে সরকারকে কিন্তু ধার করতে হচ্ছে এখন, যেটি কিনা না। ধরেন আপনি 50,000 কোটি টাকা এই ক্ষেত্র মানে এই ট্যাক্স ক্ষেত্র থেকে যদি আপনি বেশি আদায় করতে পারেন, আবার আপনার সিমিলারলি ভ্যাটের ক্ষেত্রেও ঠিক একই রকম ওই সালেই দেখা যাচ্ছে 31,000 কোটি টাকার মতো হলো আপনার অব্যাহতি দেওয়া আছে। তো ওই 31,000 কোটি টাকা ওইটাও যদি 50% হয়ে যায়, তাহলে ধরেন এখানে আপনি 15 থেকে 16,000 কোটি টাকা হচ্ছে এবং এখানে 50,000 কোটি টাকা, তাহলে 50,000 কোটি টাকা হলে বাংলাদেশে তো অনেক, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে আপনি ইজিলি আপনি বেশি ইনভেস্ট করতে পারবেন। সেটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো দিক। এটা নিঃসন্দেহে কর ব্যবস্থাপনা স্বচ্ছ এবং এফিশিয়েন্ট হোক, যে সেখানে সত্যিকারের করদাতারা হয়রানির শিকার না হোক, তাহলেও আপনি দেখবেন যে করদাতারা উৎসাহিত হবেন। কিন্তু এটা আসার ট্যাক্স নেট বাড়ানোর ব্যাপারে কিছু তারা এই পলিসি পেপারে কিছু দেখেছেন কিনা? না, অবশ্যই সুযোগ আছে অনেক। ধরেন আপনার সিপিডির একটা গবেষণা অনুযায়ী বাংলাদেশে 2,66,000 কোটি টাকা মানে 2023 সালেই ফাঁকি হয়েছে, মানে যাদের ট্যাক্স দেওয়ার কথা ছিল তারা দেয়নি। তো যদি এই টাকাগুলো যদি আদায় হয়, তাহলে তো আমাদের দেশে গরিব থাকার কথা নয়। বিশেষ করে আমরা এই যে ভালনারেবল সিচুয়েশনে যখন পড়ি, তখন তো আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে আমরা ওইটা ওভারকাম করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা নীতি গ্রহণ করি, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু গ্যাপ থেকে যায়। সেই গ্যাপটাই আজকে মানে আমাদের কয়েকজন এক্সপার্ট আমাকে বলছেন যে আমরা তো নীতি খুব ভালো ভালো নীতি গ্রহণ করি, কিন্তু সেগুলো বাস্তবায়ন পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে বাস্তবায়ন হয় না ঠিকমতো। তো আমরা আশা করি যে এই নীতি বাস্তবায়ন ঠিকমতো হোক। তা নীতি বাস্তবায়ন করতে হলে একটা কন্টিনিউশন থাকবে, যেমন প্রত্যেক চেয়ারম্যান পরিবর্তন হয়, নীতিরও কিছু পরিবর্তন হয়। তো এই ধারা যাতে না হয়, মানে ধরেন এই চেয়ারম্যানের তারপর ওয়ার্ক এনভায়রনমেন্টে কালচার এনভায়রনমেন্ট এগুলো পরিবর্তন হয়ে যায়। তো মানে ধরেন এই চেয়ারম্যান থাকবে হলো 2 মাস পর্যন্ত, এরপরে সে প্যারেলে চলে যাবে, অথবা সরকার যদি সাইড দিতে পারে, নাও দিতে পারে। তো নতুন একজন চেয়ারম্যান আসবে, উনার একটা থাকবে, সে বলয় থাকবে, সেই বলয় অনুযায়ী পলিসি বা সেট করবে। আবার আরেকটা ব্যাপার হলো গভর্নমেন্টের পলিটিক্যাল, এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক কিছু দেন দরবার থাকে, যেমন পলিটিক্যাল পাওয়ারফুল যারা সরকারে থাকে, তারা তাদের মতো করে তাদের সেক্টরকে করতে, অথবা নিজের ব্যক্তিগত কোম্পানিকে নিজের কোম্পানিকে প্রায়োরিটি দেয়। তো তখন এই সমস্যাগুলো হয়। যেমন আপনি জেনে থাকবেন, এনবিআর বর্তমান চেয়ারম্যান বারেবারেই বলছেন যে আমরা 2012 সালে একটা ভ্যাট আইন করা হয়েছিল, সেটা বাস্তবায়ন করতে করতে 2019 সালে এসে বাস্তবায়ন করছে। 19 সালে ভ্যাট আইন বাস্তবায়ন হয়েছে, আজকে হলো 26 সাল। এই 5 বছরে ভ্যাট আইনটা এমনভাবে মানে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটা এখন আর ভ্যাট আইন নেই। এটা এখন একটা হয়েছে যে এই বিগত সময়ের মানে যারা পাওয়ারফুল ছিল তারা তাদের মতো করে এসআরও জারি করছে, ফলে মানে একজনের সুবিধা দিতে গিয়ে আরেকজনের সুবিধা দিতে পারেনি, ফলে মানে এমন একটা জগা খিচুড়ি মার্কা ভ্যাট আইন হয়ে গেছে যে এটা আবার রিঅ্যারেঞ্জ করা এখন জরুরি হয়ে পড়েছে। তো এখন আমরা আশা করি যে যদি ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থে যদি পলিসিকে করা হয় বা পলিসি ইমপ্লিমেন্টেশনেও এই জিনিসগুলো থাকে, তাহলে যে কারণে বাংলাদেশে কোনো কাজ আসলে ভালো কাজ হয় না। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার তার নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশের বাস্তবায়ন শুরু করলেন। দিনাজপুরে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী প্রমিতি প্রভা চৌধুরী। দিনাজপুর থেকে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি, একটু বিস্তারিত যদি বলেন এর সুবিধা অসুবিধা কি কি হতে যাচ্ছে।
দিনাজপুর থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে একটা ম্যাসিভ প্রজেক্ট। বিএনপি যেটা তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছিল যে 5 বছরে তারা সারা দেশের 54টি জেলায় 20,000 কিলোমিটারের যে জলাধার আছে, তার মধ্যে খাল আছে, অন্যান্য জলাশয় আছে, যেগুলো খনন করা দরকার খনন করবে, যেগুলো পুনর্খনন করা দরকার পুনর্খনন করবে। তো সেই প্রজেক্টটা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিনাজপুরের শাহপাড়া খাল সেটা খননের মধ্যে দিয়ে এটা শুরু করলেন, এবং এটা তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের যে কর্মসূচি সেটার একটা ধারাবাহিকতায় এটা হচ্ছে। এবং এটার মূল লক্ষ্য হচ্ছে আপনার সেচ কাজে যাতে পানির যে ম্যানেজমেন্টটা সেটা যাতে ঠিকমতো হয়, কারণ খালগুলো রক্ষণাবেক্ষণ না হলে অনেক ড্রাই সিজনে এটা শুকিয়ে যায়, আবার বন্যার সময় ফসলের ক্ষতি হয়, নাব্যতা কমে যায়। হ্যাঁ। তো এই সমস্যাগুলো থেকে যাতে কৃষি খাত রক্ষা পায় এবং সেচের কার্যক্রম যাতে ম্যানেজমেন্টটা ভালো হয়, জলাধার ওয়াটার ম্যানেজমেন্টটা ভালো হয়, কৃষকরা যাতে উপকৃত হয় এবং ওই জলাধারের আশেপাশে যে কমিউনিটি থাকে তারাও যাতে পরোক্ষ একটা সুবিধা লাভ করে, সেই লক্ষ্যে এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এবং এটা যে খাল খননটা সোমবার যেটা উদ্বোধন হলো দিনাজপুরে, শুধুমাত্র সেইটার প্রজেক্টের মূল খরচ 5 কোটি টাকার একটা প্রকল্প এটা, এবং এটার আন্ডারে 12 কিলোমিটারের এই খালটা, এটার মূল খাল এবং শাখা দুটো অংশ মিলে প্রায় 12 কিলোমিটারের মতো এখানে খনন করা হবে আর কি এই প্রজেক্টের আন্ডারে। এই 12 কিলোমিটার দীর্ঘ যে খাল 5 কোটি টাকা খরচ করলে সেখানে তার ইম্প্যাক্ট বা বেনিফিটস কি পাওয়া যাবে যদি একটু বিস্তারিত জেনে থাকেন আপনি। এটা যেই খবরটাই এসেছে, যেটা পিএমও থেকে বলা হয়েছে, সেটা হচ্ছে যে সেচ কাজে একটা উন্নতি, মূলত কৃষকরা 31,000 কৃষকের মতো তারা এটার বেনিফিট পাবে, এটা ধারণা করা হচ্ছে। এই যে 12 কিলোমিটার দীর্ঘ যে আপনার খাল, এটি খনন করার পরে কতটুকু জমিতে আসলে সেচ দেওয়া যাবে বা জলাবদ্ধতার ইম্প্যাক্ট কি হবে? জলাবদ্ধতা থেকে এস্টিমেশন হচ্ছে যে 15 বর্গ কিলোমিটার এলাকা সেখানে জলাবদ্ধতা থেকে মুক্ত হবে, কারণ খালটি অনেক বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ফসলি জমির অনেক ক্ষতি হয়ে যেত, বন্যা হতো যখন সেই সময়, আবার শুষ্ক সময়ে এটা একেবারে ড্রাই হয়ে যেত। এবং এখানে আরেকটা এস্টিমেশন হচ্ছে যে 60,000 টন ফসল রক্ষা পাবে আর কি এটা কাজটা সম্পন্ন হলে, এবং 31,000 কৃষকও তাতে আর কি লোকসানের হাত থেকে, যেটা তারা প্রতি বছর লোকসানটা হয় সেটা থেকেও মুক্তি পাবেন আর কি। 1200 হেক্টর জমিতে আপনার যে সেচ দেওয়া যাবে বলছিলেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ।